একদিন রাতে ছোট ভাইয়ের প্রচণ্ড জ্বর আসলো। বাবা ও মা ৭ দিনের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে ছোট ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম। জ্বরের ঘোরে ছোট ভাই আমার সাথে যা করল তা শুনলে তোমাদের পানি চলে আসবে। আশা করি আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বন্ধুরা, আমার নাম দিশা, আমি কলেজে পড়ি। আমি একটু দুরন্ত ছুটন্ত স্বভাবের। ছেলেদের মতন হই হুল্লোড়, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এইসব করতে ভালোবাসি। আর বেশিরভাগ সময়ের সঙ্গী হয় আমার ভাই ছোটন। আমাদের ফ্যামিলিতে আমরা ৪ জন, মা বাবা, আমি আর ভাই। ভাই সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার আর ভাইয়ের সম্পর্কটা ভাই বোনের কম, বন্ধুত্বের অনেক বেশি। আমি আর ভাই একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না। আমাদের মধ্যেও ঝগড়া হতো, তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না, আবার মিটে যেত। গরমের জন্য আমি বাড়িতে সব সময় ফ্রক পরে থাকি। আমি খেয়াল করে দেখেছি ছোটন কথা বলতে বলতে তাকিয়ে আমাকে দেখতে থাকে। ছোটন সে ঘুড়ি ওড়াতে ভালোবাসে, কি একটা কারণে আমার সাথে রাগ করে ছোটন ঘুড়ি বানিয়ে উড়াতে যাচ্ছে। আমিও সঙ্গে সঙ্গে ঘুড়িটা কেড়ে নিয়ে নষ্ট করে দিলাম। এরপর আমি ঘরের দিকে দৌড় মারলাম। ছোটন আমার পিছন পিছন ঘরে ঢুকে সামলাতে না পেরে উপর পড়ে গেল। আমিও ছোটনের সাথে বিছানায় পড়ে গেলাম। ছোটনের হাতটা গিয়ে পড়ল। ছোটন কি করবে বুঝতে না পেরে চাপ দিল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ছোটন তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বুজে বিছানায় শুয়ে রইলাম। ছোটনের সেই কথা কিছুতেই ভুলতে পারছি না। এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে। কিছুতেই দুজন দুজনার সামনে একেবারে সহজ হতে পারছিলাম না। এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায় না। একদিন মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? কই না তো, কিছুই হয়নি বলে চলে গেলাম। ২-১ দিন পর মামার বাড়িতে একটা বিয়েতে নেমন্তন্ন থাকায় সেখানে মা আর বাবা চলে গেল। আমি আর ভাই বাড়ি রইলাম। বাবা মা গেছে বিকেল বেলায়, সন্ধ্যার একটু আগে। রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে শুতে যাব, তখন দেখি ছোটনের চোখ মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে। মাথায় হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। ঘরে প্যারাসিটামল আছে, আমি খেয়ে শুয়ে পড়ব, কিছু হবে না বলে ঘরে চলে গেল। আমি ঘরে যাওয়ার আগে বলে গেলাম, দরজা খুলে রাখিস, রাত্রে জ্বর কেমন হলো এসে দেখে যাব। ভাইদের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। নিজের উপর রাগ হতে লাগল। কেন আমি এতদিন ভাইয়ের সাথে ভালো করে কথা বলিনি, কেন সব ঝামেলা মিটিয়ে নিইনি, এসব ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। এক সময় ঘুম ভেঙে গেল, উঠে লাইট জ্বালিয়ে দেখি ১টা বাজে। আমি ভাইদের ঘরে গিয়ে ভাইয়ের মাথায় হাত দিয়ে দেখি অনেক জ্বর। ভাই এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। কিছুটা সময় বুঝতে পারলাম না আমি কি করব। তারপর একটা বাটিতে জল এনে ভাইয়ের মাথায় জলপট্টি দিতে লাগলাম। প্রায় ১ ঘন্টা জলপট্টি দেওয়ার পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল। আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার দিদি? তুই প্রচণ্ড জ্বরে অজ্ঞান হয়ে গেছিলি। আমি এত সময় তোর মাথায় জলপট্টি দিচ্ছিলাম। এখন কেমন লাগছে ভাই? জ্বর কমেছে, আগের চেয়ে এখন ভালো লাগছে। এই কথা বলে ছোটন কেমন অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। কি দেখিস ভাই? মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল বল তোকে। আমি ভাইয়ের দিকে না তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর ছোটন বলতে লাগল, দেখ দিদি, আমি জানি সেদিনকার ব্যাপারে তুই আমার উপর রেগে আছিস। ওটা একটা মিস্টেক ছিল, আমি চাই তুই আবার আমার সাথে আগের মতন হাসি ঠাট্টা কর, কথা বল। কি হলো দিদি, কিছু তো বল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি ছোটনের চোখে জল। এই ভাই, তুই কাঁদছিস কেন? তুই কাঁদলে আমার ভালো লাগে। ছোটনের জ্বর ও কান্নার জন্য কথা বারবার আটকে যাচ্ছিল। তবুও বলল, তুমি জানো দিদি, এই কটা দিন আমার কেমন কষ্টে কেটেছে। তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আমার চোখে ও জল টলমল করছে। ভাই, এমন কথা আর কখনো মুখে আনবি না। তুমি ছাড়া আমি কিভাবে থাকব বল। এই কথা বলতে বলতে আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়তে লাগল। আমার ভাইটা বলে ছোটনকে ধরলাম। নিজেকে আর ধরে রাখতে পারছি না। হঠাৎই ছোটন বলল, অনেক রাত হয়েছে দিদি, শুয়ে পড় এবার। আর রাত জাগিস না। প্রথমে আমি কি করব বুঝে উঠতে পারলাম না। তারপর বললাম, ঠিক আছে, আমি তোর ঘরে শুয়ে পড়ছি, রাতে যদি আবার কোনো অসুবিধা হয়।
না দিদি, কোনো অসুবিধা হবে না, তুমি তোমার ঘরে যেয়ে শুয়ে পড়ো। আমি একটু রাগ করে বললাম, খুব বড় হয়ে গেছিস তাই না? যেটা বলছি সেটা শোনো। ছোটন আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। আমি শুয়েছিলাম কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভাইয়ের কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে একটু চোখ দুটো লেগে এসেছিল। আমার গরমে ঘুম ভেঙে গেল। ছোটন ঘুমের ঘরে কেমন অদ্ভুত আচরণ করছে। আমি কিছু বলছি না দেখে ভাইয়ের সাহস ও বেড়ে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের আচরণ সেই শুরু থেকেই কেমন লাগছিল, মনে হচ্ছিল এ আমার চিরপরিচিত ভাই না। হয়তো জ্বরের ঘোরে এমনটা করছে। ব্যাপারটা আমি বুঝতে পারছি। ভোরবেলায় ঘুম ভাঙল, ভাইয়ের উপর রাগ করব না কি করব বুঝে উঠতে পারলাম না। রাগ, আনন্দ, অভিমান, ভালোবাসা সবকিছুর মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগল। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আরও কিছুদিন পর হঠাৎ করে একদিন ছোটন আমাকে এসে বল, দিদি আমি তোমাকে ভালোবাসি। সেদিনের জন্য আমি দুঃখিত দিদি। জ্বরের ঘোরে অনেক বড় ভুল করে ফেলেছি। ভাইয়ের দিকে তাকিয়ে আমারও ভীষণ মায়া লাগছিল। ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে এ কথা শুনি আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। পরিস্থিতি একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন বাবার বাইকটা বের করে আমাকে একটু কোচিংয়ে দিয়ে আয়। ভাই আমার দিকে তাকিয়ে বাইক বের করতে চলে গেল। এর আগে বহুবার ছোটন বাইকে করে কোচিংয়ে দিয়ে এসেছে। কিন্তু কেন জানি না আজ অনেক এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। কোচিংয়ে পৌঁছে দেখি কোচিং শুরু হয়ে গেছে। আমি ছোটনের দিকে তাকিয়ে একটু হেসে কোচিংয়ে ঢুকে গেলাম। কোচিং থেকে বাড়ি ফিরে দেখি আমার বাথরুম এমা ঢুকেছে। আমি আর কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাথরুমে ঢুকলাম। স্নান সেরে ঘরে আসলাম আর কিছুক্ষণ পরে মনে পড়ল ছোটনের বাথরুমে আমার একটা জামা রেখে এসেছি। আমি এক দৌড় দিয়ে ছোটনের বাথরুমে ঢুকে গেলাম। আমি কাপড়গুলো নিয়ে যাব, তখন ছোটনের চোখে চোখ পড়ল। ছোটন বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমি একটু রাগ দেখালাম। এমন সময় মা বল, কি হয়েছে? ছোটন এমন চেঁচিয়ে উঠল কেন? তোমার ছেলের তো কোনো কাজ নেই, সবসময় আমার সাথে ঝগড়া করে। তোরা দুটিতে মিলে কি যে করিস আমি বুঝি না। আবার দুজন 1 সেকেন্ডও আলাদা থাকতে পারিস না। পরদিন দিদিমার শরীর খারাপ হওয়াতে মা বাবা দুজনেই দেখতে গেল। সন্ধেবেলায় আমিও ছোটন দুজনে বসে টিভি দেখছিলাম। হঠাৎ ছোটন বলে উঠল, দিদি একটু চা কর না, চা খাব। আচ্ছা ঠিক আছে, টিভি দেখ, আমি চা করে আনছি। কিছুক্ষণ পরে 2 হাতে দুটো চায়ের মগ নিয়ে ফিরে আসলাম। চায়ে চুমুক দিয়ে নিলয় বল, মিষ্টি হয়নি দিদি। চিনি এনে দিচ্ছি। লাগবে না দিদি। তোরটা দে। ছোটন আমার মগটা নিয়ে চুমুক দিল। এবার ঠিক আছে। আমি মুচকি হেসে দিলাম। সামনে টিভি চলছে কিন্তু টিভিতে দুজনের কারোরই মন নেই। আমি ছোটনের হাত থেকে খালি কাপটা নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। আমি দরজার কাছে এসে পিছনে তাকিয়ে দেখি আমার ভাই তাকিয়ে আছে। আমি ভাইয়ের কাণ্ড দেখে আর না হেসে পারলাম না। পরের দিন সকাল থেকে আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামবে। ছোটন টিউশনে গেছিল, এখনো বাড়ি আসেনি। অন্যদিন এত সময় বাড়িতে চলে আসে। আমার একটু টেনশন হচ্ছিল বৃষ্টিতে ভিজে যায় যদি। আমি ছোটনের কাছে ফোন করলাম। কিরে ছোটন, কোথায় তুই? মেঘ করেছে, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাসায় আয়। তার থেকেও অনেক বেশি মেঘ করেছে দিদি আমার। আমি একটু হেসে বললাম, আর কাব্য করতে হবে না। তাড়াতাড়ি বাসায় আয়। আসছি দিদি। তোমার আদেশ কি আমি অমান্য করতে পারি? সকাল 1-1টা নাগাদ ঝুমঝুম করে বৃষ্টি নামল। এর মধ্যে ছোটন ও বাড়ি ফিরেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আমার পেছনে এসে ছোটন চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ছোটন আমাকে বলল, চল না দিদি, আজকে আমরা বৃষ্টিতে ভিজি। শুধু বললাম, চল ভাই, আমার ভিজতে ইচ্ছা করছে। 2 ভাই বোন ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দুহাত দুদিকে মেলে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। হঠাৎ শুনতে পেলাম ছোটন গান গাইছে, একগুচ্ছ গোলাপ হাতে ভিজতে চাই তোমার সাথে। চোখ মেলে তাকিয়ে দেখি ছোটন সত্যি সত্যি একগুচ্ছ গোলাপ হাতে করে হাঁটু গেড়ে আমার সামনে বসে গান গাইছে। আমি জীবনে এতটা খুশি ও এতটা অবাক কখনো হয়নি। খুশিতে চোখে জল চলে আসলো আমার। আমার আনন্দ অশ্রু বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। হাত বাড়িয়ে ছোটনের কাছ থেকে গোলাপের গুচ্ছটা নিলাম। ছোটন উঠে দাঁড়াল। এই বৃষ্টি যেন আজ আমার রূপ ছোটনের চোখে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, বৃষ্টিতে ভিজেছিস, ঠান্ডা লেগে যাবে।
রুমে চল, স্নান করে ফ্রেশ হয়নি। দুই ভাইবোন রুমে আসলাম। পরের দিন মা ফোন করে জানালো তারা বাড়িতে আসছে। বাবা মায়ের কথা শুনে আমাদের দুই ভাই বোনের মন খারাপ হয়ে গেল। আমি আর ছোটন প্ল্যান করলাম, যেভাবেই হোক আমরা ঘুরতে যাব। বাবা মায়ের সাথে রাত্রে খেতে বসে বললাম, তোমরা তো অনেক ঘুরলে, এবার ও ঘুরতে যাব। ছোটন ও আমার সাথে সাই দিল। কি কারণে জানি না, তবে বাবার মনটা আজ খুব ভালো ছিল। মা জিজ্ঞাসা করল, কোথায় যাবি? আমরা দুজনেই বললাম, দার্জিলিং-এ যাব। ঠিক হলো, আমার সবাই প্রথমে দার্জিলিংয়ে যাব, সেখান থেকে অন্য জায়গা। ছোটন বল, দিদি আমরা কত লাকি, 3 দিনের মধ্যে আমাদের ঘোরার প্ল্যান হয়ে গেল। ভ্রমণের জন্য হালকা কেনাকাটা আর গোছগাছ শুরু করলাম আমরা। বাবা মার জন্য আর অন্যটা ওদের জন্য একটা লাগেজ, আর ছোটন ও আমার একটা লাগেজ। মা চলে যেতেই ছোটনকে বললাম, যা তো এখন, আমাকে ঠিকঠাক গোছাতে দে। ভ্রমণের সব প্রস্তুতি শেষ। বাবা হোটেলের 2টো রুম বুক করে রেখেছে। বলা হয়নি, আমরা যাব বাসে করে। রাত 10টার বাস। আমরা 9টার মধ্যে বাস স্ট্যান্ড-এ চলে আসলাম। ছোটন একটা জিন্সের সাথে কালো টি-শার্ট পরেছে। ওকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে। আর আমার পরনে কুর্তি ও জিন্সের প্যান্ট, মুখে সামান্য মেকআপ। 10টা বাজতেই বাসে উঠে পড়লাম আমরা। আমাদের সিটটা মোটামুটি মাঝ বরাবর পড়েছে। সামনের সিট 2টো আমি আর ছোটন বসে, আর তার পেছনের সিটে বাবা মা। দুই ভাইবোন ঝগড়া করে নিলাম জানালার পাশে বসা নিয়ে। আমারই হল। কিছুক্ষণ গজগজ করে ছোটনও বসে পড়ল। 10টায় বাস ছাড়ল। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো রাত। রাত বাড়ার সাথে সাথে একে একে নিভে আসছে বাসের ভেতরকার লাইটগুলো। জোরালো থেকে ফিসফিসের পর্যায়ে এসে এখন প্রায় থেমে এসেছে ভেতরকার মানুষজন এর কথাবার্তা। আষাঢ় মাস, বাইরে হঠাৎ গুডি গুডি বৃষ্টি নেমেছে। ব্যাগের ভিতর পাতলা চাদর রাখা ছিল। ঠান্ডা লাগিতেই ব্যাগ থেকে চাদরটা বের করে নিয়ে অর্ধেকটা নিজের গায়ে জড়িয়ে বাকিটা ভাই এর উপর দিলাম। আমি ভেবেছিল ছোটন বোধহয় ঘুমিয়ে গেছে, কিন্তু চাদর দিতেই ও আমাকে বলল, কি হয়েছে? বললাম, দেখছিস না কেমন ঠান্ডা পড়েছে। আমি চুপচাপ ভাবতে থাকি জীবন নিয়ে। আচ্ছা, কি ঘটবে আমাদের জীবনে? আরেকটু বয়স বাড়লেই তো বাবা মা উঠেপটে লাগবে আমার বিয়ে নিয়ে। আমি যখন এসব ভাবছিলাম ঠিক তখনই ছোটন বল, কি হয়েছে? আমি তখনই বাস্তবে ফিরে আসি। আমরা দুজন ছাড়া সবাই গভীর ঘুমে। ছোটনের অদ্ভুত আচরণে শব্দ করে উঠলাম। পেছন থেকে মা আস্তে করে বলে ওঠে, কিরে, কি হলো? মায়ের আওয়াজ শুনে চমকে গেলাম। তার মানে মা জেগে আছে? তাড়াতাড়ি করে উত্তর দেয়, কিছু না মা, হঠাৎ বাস-এর চাকা গর্তে পড়তেই ঘুম ভেঙে গেছে। মা আর কিছু বলে না। ভোর 5টে আমাদের বাস থেকে নামিয়ে দেয়। মাথার উপর এর বিশাল আকাশের উপর থেকে যেন কোনো অদৃশ্য হাত একটু একটু করে টেনে সরিয়ে দিচ্ছে কালো চাঁদোয়া। মুগ্ধ হয়ে দুই ভাইবোন তাকিয়ে থাকি আকাশের দিকে। বাবার ডাকে যেন ধ্যান ভাঙ্গে আমাদের। বাবা মায়ের সাথে এগিয়ে যায় একটা টং দোকানের দিকে, চা তেষ্টা মেটাতে। চায়ে চুমুক দিতে দিতেই পুরো আলো ফুটে যায়। চা শেষ করে বাবা একটা গাড়ি ঠিক করল। বাবা মার সামনে বসল আর আমি ভাই পিছনে বসলাম। রাতের গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে আছে চড়া মিশকালো পিচঢালা রাস্তা। এখন বৃষ্টি বা ঝরলেও আকাশটা কেমন গুমোট হয়ে আছে। রাস্তার দুধারে নাম না জানা নানান রকমের গাছ। বৃষ্টিতে ধুয়ে একেবারে সবুজ হয়ে আছে পাতাগুলো। কিছু কিছু গাছে ফুটে নাম না জানা নানান রকমের ফুল। অবাক চোখে যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য গিলতে থাকি আমরা দুজনেই। আরেকটু সামনে গিয়ে চা বাগান দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠি আমরা। দেখি সূর্যিমামা কেবল উটি উটি করছে, সেই সময় একদল মেয়ে মাথায় ঝুড়ি বেঁধে চলছে চা বাগানের দিকে। এই চা বাগান এর সাথেই জড়ানো ওদের জীবন। ওদের মধ্যে কারো কারো সাইডে একটা কাপড় দিয়ে বানানো ঝোলার মতো রয়েছে, যার ভেতরে বহন করিছিল ছোট বাচ্চা। ঠিক যেমনটা আমরা ছবির বইতে দেখেছি। আমি আপন মনেই বলে ওঠে, কি অসম্ভব সৌন্দর্য। প্রায় 15 মিনিট পর আমাদের গাড়ি হোটেলের সামনে চলে আসল। গাড়ি থেকে নেমে আমার দুজনে আগে রিসেপশন-এর কাছে গেলাম। রিসেপশনে বসে আছে একজন মহিলা। আমরা সামনে যেতেই চেয়ার ছেড়ে উঠে ইংরেজিতে বলে ওঠে, হ্যালো স্যার অ্যান্ড ম্যাম, ওয়েলকাম। আমাদের রুম বুকিং করা আছে দোতলায়। মহিলা বলে, কি নামে বুকিং দেয়া হয়েছিল জানতে চায়। ছোটন নাম বলতেই মহিলাটি ড্রয়ার খুলে চাবি এগিয়ে দেয় ছোটনের দিকে। এর মধ্যে আমাদের বাবা মা ও এসে পড়েছে। হোটেল বয়দের হাতে লাগেজ ধরিয়ে দিয়ে আমরা উঠে পড়ি দোতলায়।
আমাদের জন্য 2 রুম বুক করা হয়েছে, একটা কাপড় রুম যেটায় বাবা মা থাকবে, আর অন্যটাতে 2টা বেড। ওই রুমে থাকব আমি আর ভাই। লাগেজ থেকে কাপড় চোপড় বের করে বাথরুমে ঢুকে গেলাম। স্নানের এর পরে অনেকটাই ফ্রেশ লাগছে এখন। ছোটন একটু নিচে গিয়েছে হাঁটাহাঁটি করে হাত পায়ের খিল ছাড়াতে। এমন সময় দরজায় নক হতেই ভাবলাম যে ছোটন এসেছে, একটা সারপ্রাইজ দিতে হবে ওকে। দরজা খুলেই দেখি কোথায় ছোটন, বাবা দাঁড়িয়ে আছে দরজার সামনে। বাবাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠলাম। এদিকে বাবারও মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কোনো ক্রমে বলল, তোর মায়ের ফোনটা কি তোর কাছে? ঘর থেকে মোবাইলটা এনে বাবাকে দিতে গিয়ে দেখলাম বাবা আমার দিকে তাকিয়ে আছে। বাবা মোবাইলটা নিয়েই কিছু না বলে চলে গেল। দরজা লাগিয়ে ভাবলাম, এটা কি হলো? একটু পরে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। ছোটনের ঘুম ভাঙতেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সেখানে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা। বাগানের ফাঁকে ফাঁকে লাগানো নিমগাছগুলোর ডালে মেঘে ঢাকা সূর্যের আলোয় কয়েকটা নাম না জানা পাখি দোল খাচ্ছে, ডাকছে, পরক্ষণেই আবার উড়ে যাচ্ছে চোখের আড়ালে। ছোটন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছে, আর আমি ঘুম থেকে জেগে উঠে ছোটনকে দেখছি। জানালা দিয়ে একফালি রোদ এসে পড়েছে আমার মুখের উপর। দুজন দুই খাট থেকে চেয়ে থাকি একে অপরের দিকে। এমন সময় রুমে নক করার শব্দ হয়। দেখি মা দাঁড়িয়ে আমাদেরকে এসে তাড়া দেয়, হাত মুখ ধুয়ে ফ্রেশ হবার জন্য। দুপুরে খেয়ে ঘুরতে বেরুবে। উঠে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে 2 ভাইবোন লাঞ্চ করে বেরিয়ে পড়ি আমরা বিশাল বড় একটা জঙ্গলে ঘেরা পার্কে আসলাম। একটু পরে আমরা টিকিট কেটে ঢুকে পড়ি পার্কের ভেতরে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে পথের দুধারে চেনা অচেনা নানা জাতের গাছের সারি, যার কোনোটা উঠছে আকাশ ছোঁয়ার চেষ্টায়। পথের দুপাশের ছোট ছোট পাহাড় বেয়ে ঘন ঝোপের জঙ্গল। ছোটন মাকে বলে, তোমরা ওই দিকটাতে ঘুরতে থাকো, আমরা এদিকে ঘুরছি। কেবল বেরোবার আগে একটা কল দিও। বলে জঙ্গলের আরও গভীরে ঢুকতে থাকি 2 ভাইবোন। এই নির্জন দুপুরে এই গভীর অরণ্যে যেন হারিয়ে যায় আমরা। আরও কিছুটা এগোতেই দেখতে পাই ছোট পাহাড়ের আড়ালে গাছপালায় ঘেরা সুন্দর একটা পুকুর। পুকুরে কানায় কানা জল ভর্তি, গাছের ছায়া পড়ে সুন্দর দেখতে লাগছে। হঠাৎ আমরা দেখতে পাই একটা খরগোশ। 2 ভাইবোন ছুটতে থাকি খরগোশের পেছন পেছন। ছুটতে ছুটতে জঙ্গলের বেশ কিছুটা ভিতরে চলে যায় দুজন। হঠাৎ খরগোশটা ছুটে একটা ঝোপের ভেতর ঢুকতেই আমি বসে পড়ি ঘাসের উপর। ঘামে প্রায় ভিজে গেছে আমি। পাশের একটা ঝোপে কিসের একটা শব্দ হতেই ছোটন সেদিকে তাকালো। ছেঁড়া জামা কাপড় পরা একটা লোক দেখে বোঝা যায় পাগল। পাগলটা একটু আমাদের দিকে এগিয়ে আসলো। একটু পর পাগলটা আবার বনের মধ্যে হারিয়ে গেছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তাড়াতাড়ি যেতে হবে। ফোন আসে বাবার। কিরে, কই তোরা? তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। এই তো আসছি বলে ফোনটা কেটে দেয় ভাই। গোধূলি আলোতে 2 ভাইবোন এগিয়ে যেতে থাকি মেইন গেটের দিকে। আমার ঠিক কতটা ভেতরে ঢুকেছিল জঙ্গলের বুঝতে পেরেছিল ফেরার সময়। ক্লান্ত শ্রান্ত হয়ে আমার পা দুটো যেন আর চলছিল না। এদিকে বাবা মা ও ফোন দিয়ে তাড়া দিচ্ছে বারবার। অজানা অচেনা পাখির সারাদিনের ভ্রমণ শেষে নিরে ফেরার আর বড় বড় গাছের ছায়ায় আবছা সন্ধ্যা যেন নিস্তব্ধতা বাড়িয়ে দিয়েছে আরও। হোটেলে ফিরেই ছোটন বলে ওঠে, 1 কাপ চা বা কফি হলে বেশ হয় না? আমার ঘুম পাচ্ছে খুব। আজকের বিকেলটা সারা জীবনের সবচেয়ে মেমোরেবল একটা বিকেল হয়ে থাকবে। সত্যি প্রকৃতির মাঝে মেতে ওঠার মজা আসলেই অন্যরকম। আমরা 2 ভাইবোন মা বাবার সাথে হোটেলের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্তিতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে ছোটনকে ডাকলাম, আর কতক্ষণ ঘুমাবি, ফ্রেশ হয়ে নে, উঠে ব্রেকফাস্ট করবি না? আমি রুমে ব্রেকফাস্ট দিয়ে যেতে বলেছিলাম, তাই রুমে দিয়ে গেছে, নিচে যেতে হবে না, উঠে ফ্রেশ হয়ে নে। ঠিক এই সময় দরজায় করা নাড়ার আওয়াজ হলো। বাইরে থেকে বাবার গলার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলতেই, কিছু বলবে বাবা? আমি আর তোর মা বেরোচ্ছে একটু, তোরা কি যাবি? না বাবা, তোমরা যাও, আমরা যাব না, আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। বাবা চলে যেতেই আমি বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, বাবা আমার দিকে তাকিয়েছিল, কেমন যেন অদ্ভুত লাগল। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। বন্ধুরা, আমার নাম দীপালি। বাবা মায়ের আদুরে একমাত্র মেয়ে আমি। আমার পরিবারে আরও আছে আমার দাদা রতন আর ছোট ভাই পলাশ। আমি ভার্সিটি 2nd ইয়ারে পড়ি। আমার বয়স 23 বছর। উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি।
তখন আমার বয়স 18। আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। পলাশ ক্লাস 10-এ পড়ে। পলাশ আর আমি পিঠাপিঠি ভাই বোন। পলাশকে আমি বোকা ভাবতাম, কারণ ও সব সময় বোকা হয়ে থাকত। আমরা দুইজন একই রুমে থাকি। পলাশ ভূতের গল্প পছন্দ করে। কলেজে উঠার পর আমাকে বয়সের তুলনায় বেশ বড় দেখাত। কলেজের ছেলেগুলো সব সময় আমার দিকে তাকিয়ে থাকত, আমারও বেশ ভালো লাগত, তবে আমি কাউকে পাত্তা দিতাম না। কারণ আগে আমি মনে করতাম আমার পরিবারের সবাই খুব শালীন। আমার উচিত আমার পরিবারের রেপুটেশনের লিগ্যাসি বজায় করা। সেদিন পলাশ কোনো এক মুভি দেখে ও ভীষণ ভয় পায়, নিজের বিছানায় একা ঘুমাতে ভয় পাচ্ছিল। পলাশ আমার কাছে এসে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে গিয়ে ঘুমাই। আমি প্রথমে ওকে নিয়ে খুব হাসাহাসি করি, কিন্তু আমি দেখি ও সত্যিই ভয় পেয়েছে। কিছুতেই একা ঘুমাতে যাবে না। কিছু উপায় না পেয়ে আমি ওর সাথে ঘুমাতে গেলাম। আমি ভাবছিলাম যে পলাশ ঘুমিয়ে পড়লে আমি নিজের বিছানায় ফিরে আসব। অনেকক্ষণ হয়ে গেলে আমি ভাবলাম পলাশ ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দে ওর বিছানায় ছেড়ে নিজের বিছানায় চলে এলাম। কিছুক্ষণ পর পলাশ ঘুম থেকে উঠে বসে আমাকে বিছানায় না দেখে কান্না শুরু করে দেয়। আমি নিজের বিছানায় ছেড়ে ওর কাছে গেলাম। পলাশ আমাকে জিজ্ঞাসা করে আমি কেন ওকে একা ফেলে চলে গেছিলাম। আমি জবাব দিলাম, পলাশের বিছানায় ছোট, এখানে দুজন পাশাপাশি ঘুমানো যায় না, তাই আমি উঠে গেছিলাম। পলাশ বলতে থাকে আজ রাতটা কষ্ট করে ওর সাথে ঘুমাতে, ও ভীষণ ভয় পেয়ে আছে। আমি কোনো উপায় দেখলাম না, শুয়ে পড়লাম। আমি পলাশের দিক করে ঘুমিয়েছিলাম। একটু পর পলাশ ওর হাতটা রাখল। আমি অবাক হয়ে গেলাম। আমি এবার পলাশের দিকে ফিরলাম। পলাশ জেগে আছে। আমাকে ঘুরে যেতে দেখে কোনো ভাবান্তর হল না। আমি ওকে জিজ্ঞাসা করলাম ও কেন এমন করছে। পলাশ বলল, তাহলে দাদা কেন মায়ের সাথে এমন করে। পলাশের কথা শুনে চমকে উঠি। আমি ওর কথা অবিশ্বাস করতে পারছি না। আর আমার সাথে কখনো মিথ্যা বলেনি। আজ বাবা বাড়ি নেই। পলাশকে বললাম আজ বাবা বাড়ি নেই। পলাশকে নিয়ে মায়ের ঘরের সামনে গেলাম। মায়ের ঘরের দরজা ভেতর থেকে দেয়া। যা দেখলাম পলাশের কথা শতভাগ বিশ্বাস করলাম। পলাশ আমাকে বলল কাল বাবা আসলে আমি বাবাকে বলে দিব। আমি পলাশকে ঘরে নিয়ে আসলাম। পলাশকে বললাম আমাদের পরিবার স্পেশাল পরিবার। এই পরিবারে বাবা মাকে, মা বাবাকে, মা ছেলেকে, ছেলে মাকে, সবাই সবাইকে ভালোবাসতে পারে। পলাশ জিজ্ঞাসা করল সবাই পারলে আমি ভালোবাসতে পারবো না কেন। আমি বললাম নিয়ম নেই। পলাশ জানতে চাইল নিয়ম কারা বানায়। আমি বললাম বড়রা। পলাশ বলল বাবা সবার বড়। পলাশ বাবার কাছে যেতে চাইল, কিন্তু পলাশকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। তখন আমি পলাশের কথা মেনে নিলাম। তখন পলাশের মুখে হাসি ফুটে উঠল। আমি পলাশের বিছানায় বসে আছি। সে অদ্ভুত আচরণ করতে লাগল। এরপর আমরা আরও মিশুক হয়ে গেলাম। আমাদের পরিবার রক্ষণশীল, এদিকে মাও ভীষণ ধার্মিক। কিন্তু দাদা কিভাবে মাকে এত ভালোবাসল ভেবে পেলাম না। ব্যাপারটা জানার জন্য ভীষণ কৌতূহল হল। আমি পলাশকে জিজ্ঞাসা করি, কোনো উত্তর দিতে পারে না। আমরা এক ছুটিতে পরিবার নিয়ে ঢাকা ঘুরতে গেলাম। গিয়ে একটা হোটেলে উঠলাম। তখন প্রচুর ভিড় থাকায় বাবা শুধু 2টো রুম ভাড়া নিতে পারলেন। বাবা আর মা নিজেদের জন্য একটা রুম নিলেন। আর আমাদের 3 ভাই বোনদের জন্য অন্য রুমটা দিলেন। আমরা সারাদিন দর্শনীয় স্থান ঘুরলাম। সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যে যার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। রুমে 2টো ডাবল বেড ছিল। একটাতে আমি ঘুমালাম আর অন্যটাতে 2 ভাই। আমরা সবাই ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শুতেই চোখে ঘুম চলে এলো। দাদা ঘুমিয়ে গেছে। আমারও ঘুম ধরেছে। এমন সময় পলাশ আমার কাছে চলে এল। ও বল দাদার সাথে ঘুমাবে না। আমি বললাম তাহলে আমার পাশে এসে ঘুমাতে। বাইরে বৃষ্টি হচ্ছিল। পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ছিল। রাত একটু গভীর হলে পলাশ অদ্ভুত আচরণ করতে লাগল। ঘরে দাদা আছে, ঝামেলা হতে পারে। তখন ভাবলাম যদি দাদা কিছু বলে তাহলে দাদাকে বলে দেব দাদার আর মায়ের ব্যাপারে আমরা জানি। বাইরে কোথাও শব্দ করে বাজ পড়ল। বাজের শব্দে দাদা জেগে যায়। পাশে পলাশকে না দেখতে পেয়ে আমার বেডের দিকে তাকাতে আবছা অন্ধকারে আমাদের দেখতে পায়। দাদা বলে উঠল, পলাশ তুই কি করছিস। আমি বললাম, দাদা ওর তোমার সাথে ঘুমিয়ে অভ্যস্ত নয়, তাই আমার কাছে এসে ঘুমিয়েছে। দাদা মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর দাদার লম্বা লম্বা নিঃশ্বাসের শব্দ শুনে নিশ্চিত হলাম দাদা ঘুমিয়ে পড়েছে।
আমি পলাশের দিকে তাকিয়ে দেখি ও হাসছে। আমিও হেসে ফেললাম। এমন সময় দাদা এসে আমাকে টেনে উঠে বসায়। আমি দাদার দিকে তাকিয়ে দেখি দাদা রেগে আছে। আমি দাদাকে জানালাম আমি জানি দাদা আর মায়ের কথা। একথা শুনে দাদার মুখ শুকিয়ে গেল। এরপর সবাই ঘুমিয়ে পড়লাম। সকালে সবার সাথে খাবার খেতে গেলাম। দিনটা ভালোই কেটে গেল। রাতে খাবার খেয়ে ঘরে এসেছি। কাপড় গুছিয়ে নিচ্ছি কারণ কাল ভোরে রওনা দিব আমরা। পলাশ সারাদিন প্রচুর দৌড়ঝাঁপ করে ক্লান্ত রুমে এসে ঘুমিয়ে পড়েছে। আমার কাপড় গোছানো শেষ হলে দাদা আমার সামনে এসে দাঁড়াল। আমি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম সে কি বলতে চায়। দাদা বলল আমার আর পলাশের কথা মা জেনে গেছে। আর এও জানে আমরা মায়ের কথা জানি। মা বলেছে নিজেদের কথা যাতে নিজেদের ভেতরেই থাকে, বাবা যেন না জানতে পারে। পরদিন সকালে রওনা দেওয়ার কথা থাকলেও আমরা আরও কিছুক্ষণ দেরি করে বিকালে মাইক্রোতে রওনা দিলাম। পলাশ বসেছে ড্রাইভারের পাশের সিটে। বাবা আর আমি মাঝের সিটে। দাদা আর মা পেছনের সিটে। আঁকাবাঁকা রাস্তা, সেই সাথে ভাঙ্গাচূড়া। গাড়ি চলার সময় দুলতে থাকে। তখন সন্ধ্যার নেমে এসেছে, চারপাশে অন্ধকার। ভেতরে মাইক্রোর লাইট নেভানো থাকায় কেউ কাউকে দেখতে পারছে না। তারপর রাস্তায় এক জায়গায় আমরা খেতে নামলাম। বাবা আগেই রেস্টুরেন্টের দিকে চলে গেছে। আমি মায়ের শাড়ি এলোমেলো হয়েছিল সেটা ঠিক করে দিলাম। মা আমার মাথায় হাত রেখ বলল, অনেক বড়। সেদিন বাসায় যেতে যেতে বেশ রাত হল। সবাই ক্লান্ত ছিল তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আমি ভার্সিটি গেলাম। ভার্সিটি থেকে ক্লাস করে বিকালে বাসায় আসলাম। সেদিন রাতে পলাশ আর আমি রুমে ছিলাম, এমন সময় দরজায় নক পড়ল। আমি খুলে দেখি দাদা। দাদা আমাদের রুমে আসলো। এরপর দাদা আর পলাশ অদ্ভুত আচরণ করতে লাগল। আমরা এক বোকার স্বর্গে বাস করছিলাম এই ভেবে যে আমার পরিবার সবচেয়ে ধার্মিক, রক্ষণশীল। রক্ষণশীল কথাটা হয়তো ঠিক, কারণ আমার বাবা পরিবারের ঐতিহ্য রক্ষা করে গেছেন। চিরায়ত কোন ধর্মের বালাই নেই আমাদের কারো মধ্যে। পরিবারের একজন নিষ্ঠার সাথে তাদের কাজ ধর্ম পালন করছে। ছোটতে দেখতাম বাবা প্রায় সময় কাজের জন্য বাইরে থাকত। আর এই সময় একা মাকে হেল্প করতাম আমি আর দাদা। রতন সম্পর্কে আমার আপন বড় ভাই। ওকে দাদা বলে ডাকি। দাদা ছোট থেকে মায়ের সাথে সাথে ছিল। মাকে ছাড়া কিছুই বুঝত না। সবসময় মায়ের পিছে ঘুর ঘুর করত। বুঝতাম না মা কেন ওকে বেশি ভালোবাসে। যদিও মায়ের ভালোবাসার অভাব বাবা পূরণ করে দিয়েছিল। যখন যা চেয়েছি তাই পেয়েছি। বাবা সবসময় আমার মাথার উপরে ছাদ হয়েছিল। কিন্তু বাবা আমাকে মায়ের মতো সময় দিতে পারত না ব্যস্ততার কারণে। অন্যদিকে দাদা সবসময় মায়ের সাথে থাকত। মাকে বেশি ভালোবাসা জানতাম বলেই হয়তো মায়ের প্রতি দাদার পরিবর্তনগুলো আমি ধরতে পারিনি। দাদা তখন মেট্রিক পাশ করেছিল, রেজাল্টে খুব ভালো মার্ক এসেছিল। মা খুব খুশি হয়েছিল। আমিও ভালো রেজাল্ট করেছিলাম, তবে দাদার মতো অতটা ভালো না। মন খারাপ ছিল। আমি মাথা নিচু করে রেজাল্ট কার্ড টেবিলে রেখে চলে এসেছিলাম। বিষয়টা কেন তখন স্বাভাবিক মনে হয়েছিল জানি না, কিন্তু আজ ভাবলে সেই মা ছেলের ভালোবাসার অন্য মানে দাঁড়ায় আমার কাছে। দাদা আর মায়ের ভালোবাসা আমার কখনো পছন্দের ছিল না, তাই মন খারাপ করেই আমি সেখান থেকে চলে যাই। সেদিন সেখানে থাকলে হয়তো আরও কিছু বুঝতে পেতাম। যে কারণেই হোক সেদিন আমি সেখানে ছিলাম না। নিজের রুমে এসে দরজা আটকিয়ে অনেক কেঁদেছিলাম। আর অন্যদিকে আমার মা আর দাদা নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে আমার খোঁজ নেবার সময় হয় রাতের খাবারের সময়। দাদার জেনে নিয়েছিলাম তার সাথে মায়ের প্রথম কবে কিভাবে এমন কথা হয়েছিল। দাদা অনেকটা গর্বের সাথেই সব বলেছিল। এটা ঠিক যে দাদা মাকে অসম্ভব রকম ভালোবাসে। দাদার বর্ণনা অনুযায়ী মা দাদাকে অনেক ভালোবাসে। মা দাদাকে হাতে কলমে দুনিয়ায় চলা শিখিয়েছে। মা বিজয় দাদাকে সব কাজ নিজে হাতে করাতেন, সেটা সকাল বেলার ব্রাশ করা হোক বা রাতে মাস্টার মশায়ের দেওয়া অসম্ভব অঙ্কের সমাধান। দাদাকে সম্পূর্ণ নিজের মতো করে রাখতে চেয়েছে মা। এটা নিশ্চিত যে মা একজন শিক্ষিত চালাক মহিলা। বয়সের সাথে সাথে তার বুদ্ধি কিছুটা হ্রাস পেতে পারে, তবে সে যে একসময় চতুর এক মহিলা ছিল সেটা খুব সহজেই আমি অনুমান করতে পারি। আমার মা হালকা পাতলা গড়নের ছিলেন। মায়ের দৈনন্দিন পোশাক ছিল শাড়ি। তিনি সবসময় হালকা সাজগোজ করতেন, দেখা যেত সুন্দর করে চুল আঁচড়িয়ে খোপা করলেন অথবা বেনি করে তাতে তাজা কোনো ফুল দিলেন। মা চোখে কাজল দিতেন আর সবসময় কপালে ছোট্ট করে একটা টিপ।
মায়ের হাতে কাচের চুড়ি আর পায়ে নুপুরের শব্দের সারা বাড়িতে মায়ের উপস্থিতি নিমিষেই বোঝা যেত। আমাদের বাড়িতে মাকেই সব কাজ করতে হতো। তাই আমরা স্কুল থেকে ফিরলে মাকে সাহায্য করতে নেমে পড়তাম। মা সবসময় দাদাকে তার কাছে কাছে রাখত। আমাকে মা কখনো এতটা কাছে নেয়নি যতটা দাদাকে নিত। অথচ আমি মেয়ে ছিলাম। সময় কেটে গেছে অনেক দিন, হয়তো মাস, হয়তো বছর, ঠিক মনে নেই। এর মাঝে এমন কিছু ঘটনা ঘটে গেছে যাতে করে আমার আর বাবার সম্পর্ক অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমি বাবাকে আর আগের মতো সহজভাবে নিতে পারি না। সবসময় এমনটাই হয়ে আসছে আমাদের পরিবারে। আমি এতদিন পরে সেটা শুধু আবিষ্কার করেছি। বাবার তার প্রফেশনাল লাইফের শুরুর দিকে ডিলারশিপের কাজ করত। ধীরে ধীরে আয় বাড়াতে থাকলে একসময় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় হাত দেয়। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বড় হতে থাকলে তার এক বিদেশি বিজনেস ফ্রেন্ডের পরামর্শে এমুনেশন ব্রোকারেজের কাজও শুরু করে। বলা বাহুল্য, বাবাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। বাবার মায়ের বয়সের ফারাক 10 বছরের মতো। শুরু থেকে দেখেছি মা সবসময় বাবাকে ভয় পেয়ে চলত। বাবার সাথে কখনো হাসি মুখে কথা বলতে দেখিনি। বাবাও পারতপক্ষে মাকে এড়িয়ে চলত। বাবা আমাকে নিয়েই সবসময় ব্যস্ত থাকতেন। ছোটবেলা থেকেই বাবাকে অনেক ভালোবাসি। বলা যেতে পারে বাবা আমার সুপার হিরো। বাবা আর মায়ের সম্পর্কে একটা দূরত্ব ছিল। আমি বয়স হবার পর থেকে বিষয়টা লক্ষ্য করি। ট্যুরের আগে বাবা মায়ের মাঝে কিছু একটা নিয়ে ঝগড়া হয়েছিল। ট্যুরের শুরু থেকেই বাবা এক প্রকার ডিস্টার্বড ছিল। ফেরার পথে আমি বাবার পাশে বসেছিলাম, তাই সেটা ভালোভাবেই লক্ষ্য করি। যাই হোক, গাড়ি চলতে শুরু করলে পেছনের অন্ধকারের ভেতর থেকে মা আর দাদার হাসাহাসির শব্দ কানে আসছিল। ড্রাইভার মা ছেলের খুনসুটি মনে করলেও আমি ঠিকই বুঝতে পারছিলাম বাবা যাতে পেছনে না তাকায়, সেজন্য আমি বাবার সাথে এটা ওটা নিয়ে কথা শুরু করার চেষ্টা করলাম। কিন্তু বাবা তাতে গুরুত্ব দিচ্ছিল না, বরং মাকে মাঝে মাঝে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগল। মা এক প্রকার উভয় সংকটে পড়ে গেছে। শুরুতে বাবা বিষয়টা বুঝতে পারেনি হয়তো, কিন্তু যখন বুঝতে পারল যে আমি হয়তো ইচ্ছা করে করছি, তখন একবার জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি মাথা নাড়ালাম, কিছু না এই বলে বাবার কাছ থেকে একটু দূরে সরে বসলাম। আমাকে অবাক করে দিয়ে বাবা অদ্ভুত কথা বলল। বাবাকে মায়ের সাথে কথা বলা থেকে দূরে রাখতে পার ভেবেই স্বস্তি লাগতে লাগল। বাবার সাথে গল্প করতে থাকলাম। কতক্ষণ হবে জানি না। সারাদিনের ক্লান্তিতে চোখ লেগে এসেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। বাবাকে কিছুটা অপ্রস্তুত দেখাচ্ছিল। আমি নিজেকে ইজি করে নিয়ে জানালা দিতে মুখে পানি ছিটিতে নিলাম। ঘুম ভাবটা একটু কেটে গেল। তারপর আবার বাবার কাছে গিয়ে বসলাম। আমি কতদিন পরে এমন ট্যুর দিলাম বলতো বাবা, অনেক দিন পর। কাজের ব্যস্ততায় তোকে সময় দিতে পারছি না। আরেকটা দিন, তারপর কাজ থেকে রিটায়ার্ড নিয়ে নেব। আমি, বাবা তুমি ব্যবসা করো। চাকরি করলে রিটায়ার্ড নিতে পারতে। ব্যবসায় কোনো রিটায়ার্ড নেই। বাবা আমার কথায় হেসে ফেল। বুঝিসনি, তোরা আর একটু বড় হলে কাজের দায়িত্ব তোদের ভাই বোনের উপর ছেড়ে দিয়ে আমি রিটায়ার্ড নেব। তাহলে তোমার রিটায়ার্ডে অনেক দেরি আছে। ওটা কদিনের ব্যাপার না, বেশ কয়েক বছরের ব্যাপার। বাবা হাসতে লাগল। তারপর নিজের মনে এটা ওটা বলতে লাগল। আমার ছোটবেলার গল্প করতে লাগল। সামনে পলাশ ঘুমে বিভোর হয়ে আছে। ওকে দেখে নিজের ছোটবেলার স্মৃতিগুলো আরও তাজা হতে থাকল। আমি এক মনে বাবার কথা শুনছিলাম। সামনে গাড়ি থামবে, ড্রাইভার হাঁক দিয়ে বলে উঠল। ড্রাইভারের ডাকে সবাই কমবেশি উঠতে শুরু করেছে। পেছনে মায়ের গলা শুনতে পেলাম। গাড়ি থামবে কেন? কি হয়েছে? মা ড্রাইভারকে প্রশ্ন করল। ম্যাডাম, গ্যাস তোলা লাগব। সামনে ফুড ভিলেজে দাঁড় করাবে। ওখানে পাম্প পাবে। এর মাঝে কোথাও থামানোর দরকার নেই। কিন্তু ম্যাডাম, তেলে তো কুলাবে না। এটা বাইফুয়েল গাড়ি। আমাকে শেখাতে এসো না। গ্যাস শেষ হয়ে গেলে পেট্রোলে চালাবে। মায়ের কথা শুনে ড্রাইভার একদম চুপ হয়ে গেল। বাবাকে অন্যমনস্ক দেখে বাবার কাছে গিয়ে বসলাম। বেশ কিছু সময় কেটে গেলে আমি বাবাকে আস্তে করে বললাম, বাবা, এটা কি হয়ে গেল? আমরা কি ঠিক করলাম? বাবা আমার মাথায় হাত বুলালো শুধু। কিছু বলল না। এ নিয়ে আমরা পরে কথা বলবো। তোকে অনেক কিছু জানানোর আছে। বাবার কথা শুনে আমি কৌতূহলী হয়ে পড়ি। কি এমন কথা আছে যা আমার জানা ছিল না এতদিন?
বন্ধুরা, সময় কম থাকায় গল্পটি শেষ করতে পারলাম না। পরের পর্বে গল্পের বাকি অংশ বলবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ভোর রাতে হঠাৎ ঘুম ভাঙল। বুঝতে পারলাম ভোর 4টা বাজে। আমার মেয়ে রিয়া বলেছিল তাকে 5টার মধ্যে জিম ক্লাসে যেতে হবে। কিন্তু গভীর ঘুমে ডুবে যাওয়ায় দেরি হয়ে গেল। ভাবলাম রিয়া রাগ করবে, তাই হোল ঘর থেকে ডাকতে চেয়েও সরাসরি তার ঘরের দিকে গেলাম। মনে হলো হয়তো সে নিজেই উঠে পড়েছে। ঘরের কাছে পৌঁছানোর পর দেখলাম দরজাটা খানিকটা খোলা। কেন জানি না, হঠাৎ আমার মনে হলো একটু সাবধান হওয়া উচিত। দরজার সামনে পৌঁছানোর আগে একটু থেমে গেলাম। তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে দরজার কাছে পৌঁছালাম। বাইরে থেকেই দেখতে চেষ্টা করলাম। দরজার সামান্য ফাঁক দিয়ে ঘরের ভেতরে চোখ রাখতেই এমন একটি দৃশ্য দেখলাম যা আমাকে হতবাক করে দিল। আমার পুরো শরীরে ঠান্ডা হয়ে গেল, আর আমি দরজার পাশেই থমকে দাঁড়িয়ে গেলাম। আমার মেয়ে রিয়া বিছানায় ঘুমিয়েছিল। সে পাশ ফিরে শুয়েছিল, তবে তার শরীর অর্ধেক ঘুরে যাওয়ায় সে কিছুটা অন্যদিকে ছিল। তার পরনে ছিল একটি লাল রঙের টি শার্ট এবং কালো জিন্স। আমি দেখলাম ঘুমের মধ্যে তার টি শার্ট কিছুটা উপরে উঠে গেছে। সে বিছানার এক কোণে শুয়েছিল। তার থেকে সামান্য দূরে, প্রায় 1.5 ফুট দূরে, আমার ছোট ছেলে ঈশান দাঁড়িয়েছিল। ঈশান এতটাই কাছে দাঁড়িয়েছিল যে সে রিয়াকে পুরো দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সে শুধু তাকিয়েই ছিল না, যেন কিছু করার চেষ্টা করছিল। আমি ভেতরে কি ঘটছে তা দেখে বিস্ময়ে জমে গেলাম। এই মুহূর্তে আমার মনে হলো, হে ঈশ্বর, এখন কি করব? এই ছেলেটি এত সাহস পেয়েছে যে আমার উপস্থিতিতেও রিয়ার ঘরে ঢোকার সাহস দেখাচ্ছে। আমার মনের মধ্যে আতঙ্ক কাজ করছিল। ঈশান, যে আমার 19 বছরের ছেলে, সে কেন রিয়া, যে তার 24 বছরের বড় বোন, তার প্রতি এমন আচরণ করছে? তার সাহস যেন দিনে দিনে বেড়েই চলেছে। এই পরিস্থিতি দেখে আমার মনে ভয় ঢুকে গেল, এমন কিছু যেন না ঘটে যা তাদের দুজনের জীবনকে নষ্ট করে দিতে পারে। আমি কখনোই ভাবিনি যে ঈশান এমন কিছু করতে পারে। তবে এখন সে বড় হচ্ছে, আর তার আচরণ আমাকে চিন্তিত করে তুলছিল। আমি আগে কখনো ঈশানের এমন আচরণের দিকে তেমন মনোযোগ দিইনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম সে যেন রিয়ার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে উঠেছে। রিয়া ছিল তার থেকে 5 বছরের বড়। তার নিজের একটা ভিন্ন জীবন ছিল, কলেজ, বন্ধুবান্ধবের আলাদা এক জগৎ। তার সেই জগৎ ঈশানের থেকে একেবারেই আলাদা। তারা একসঙ্গে বেশিরভাগ সময় বাড়িতে থাকত, কিংবা আমাদের পুরো পরিবার একসঙ্গে কোথাও গেলে যেমনটা সাধারণ ভাইবোনেরা করে, তারাও একসঙ্গে মজা করত, একে অপরকে ঠাট্টা করত কিংবা ছোট ছোট দুষ্টুমি করত। রিয়া সবসময় তার সঙ্গে খুব স্বাভাবিক ও নির্ভীক আচরণ করত। সম্ভবত রিয়ার এই নির্ভীক আচরণই ঈশানের মনে তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল। ধীরে ধীরে ঈশান রিয়ার আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে শুরু করল। তবে রিয়া ছিল তার নিজের জগতে মগ্ন। তার এই ব্যস্ততার কারণে সে কখনো বুঝতেই পারেনি যে ঈশান তাকে একটু অন্যভাবে দেখছে। ঈশান প্রায় রিয়ার দিকে তাকিয়ে থাকত, বিশেষ করে যখন সে মনোযোগ দিয়ে কিছু করত বা নিচু হয়ে কোনো কাজ করত। ঈশানের দৃষ্টি এমন ছিল যেন সে সেই মুহূর্তগুলো গভীরভাবে উপভোগ করছে। মজার ছলে মাঝে মাঝে সে রিয়ার কাছে আসার চেষ্টা করত এবং আলাপের ছলে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ত। তবে কিছু সময়ে ঈশানের আচরণ সীমার বাইরে চলে যেত। সে এমন কিছু করত যা রিয়াকে অস্বস্তিতে ফেলে দিত। প্রথমে বিষয়টি রিয়ার নজরে আসেনি, কিন্তু ধীরে ধীরে তার আচরণে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে। রিয়া বিষয়টি বুঝতে পারার পর এ নিয়ে ভাবতে শুরু করে এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয়। প্রত্যেকবার এমন কিছু ঘটলে আমি নিজেকে খুব অপরাধী মনে করতাম। আমার নিজের সন্তান, আমার ছেলেই আমার মেয়ের প্রতি এমন আচরণ করছে, এটা খুবই লজ্জাজনক ছিল। আমার পক্ষে এটা সহ্য করা কঠিন হয়ে পড়েছিল। তবে ঈশানকে পুরোপুরি দোষারোপ করার আগেও আমার মনে দয়া জন্মাত। এই আধুনিক যুগে যেখানে টিভি, সিনেমা, ইন্টারনেট এবং মোবাইল ফোনের অতিরিক্ত প্রভাব রয়েছে, সেখানে এই ধরনের আচরণ না হওয়াটা কিভাবে সম্ভব? আমাদের সন্তানদের মনে এগুলোর প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। তবে যা সবচেয়ে কষ্টদায়ক ছিল তা হল, আমি এই ঘটনা দেখেও কিছুই করতে পারছিলাম না। নিজের সন্তানদের জন্য আমার অসহায়ত্ব আমাকে ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছিল। আমি কখনো কল্পনাও করিনি যে ঈশান এমন কিছু করতে পারে। আমার স্বামী রাজেশ দিনরাত পরিশ্রম করেন আমাদের সন্তানদের একটি সুন্দর এবং সুখী জীবন দেওয়ার জন্য। যদি তিনি কখনো জানতে পারেন যে এই আধুনিক সময়ের প্রভাব ঈশানের মনকে এমনভাবে দূষিত করেছে, তাহলে তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট পাবেন।
তবে তার কাছে এই বিষয় বলা আমার পক্ষে সম্ভব ছিল না। যদি তিনি এই ঘটনা জানতে পারেন, তাহলে তিনি ঈশানের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা না করে হয়তো রাগের বশে শাস্তি দেবেন বা তাকে বাড়ি থেকে বের করে দেবেন। এমনটি আমি কখনোই চাইনি। আমি ভেবেছিলাম রিয়াকে সামান্য ইঙ্গিত দিয়ে বিষয়টি জানানো উচিত, যাতে সে সতর্ক থাকতে পারে এবং ঈশানের সঙ্গে একটু সাবধানতার সঙ্গে আচরণ করতে পারে। তবে এর আরেকটি বিপদও ছিল। রিয়ার মনে যদি ঈশানের প্রতি ঘৃণা জন্মায়, তাহলে তাদের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। এমনকি যদি রিয়ার আগের মাথায় ঈশানকে কিছু বলে ফেলে, তাহলে ঈশানও রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে, যা তাদের ভবিষ্যতের জন্য ভয়াবহ হতে পারে। আমি কোনোভাবেই তাদের ভাইবোনের পবিত্র সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাইনি। তাই রিয়াকে কিছু বলার পরিবর্তে আমি নিজের মতো করে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম, ঈশানকে ঠিক পথে আনার জন্য সময়মতো তাকে বোঝানোর চেষ্টা করব। এখন থেকে যখনই আমি লক্ষ্য করতাম যে ঈশান চুপি চুপি রিয়ার দিকে তাকিয়ে আছে, আমি কোনো না কোনো অজুহাতে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতাম। এতে করে তার আচরণ অনেকটাই নিয়ন্ত্রণে আসত। তবে আজকের ঘটনা আমাকে আরও সচেতন করে তুলল। আমি বুঝলাম বিষয়টি নিয়ে আমাকে আরও সতর্ক হতে হবে এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ঈশানের সাহস দেখে আমি বুঝতে পারলাম যে আর দেরি করা ঠিক হবে না। যদি সময়মতো আমি কোনো ব্যবস্থা না নিই, তাহলে তার কাজ রিয়ার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কিভাবে এ পরিস্থিতি সামাল দেব তা বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হলো সঠিক পদ্ধতিতে তাকে বোঝালে সে স্বাভাবিক হতে পারে। তখন আমি যেটা ঠিক মনে করেছিলাম সেটাই করার সিদ্ধান্ত নিলাম। যদি আমি হঠাৎ করে রিয়ার ঘরে ঢুকে যাই, তাহলে ঈশান ভয় পেতে পারে। আর রিয়া যদি তাকে এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে সে আরও হতবাক হয়ে যেতে পারে। তাই আমি এমন কিছু করার সিদ্ধান্ত নিলাম যাতে ঈশান বুঝতে পারে যে আমি জেগে গেছি এবং তার ঘর ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে। এই ভাবনা থেকে আমি রান্নাঘরে গিয়ে ইচ্ছা করে একটি স্টিলের থালা ফেলে দিলাম। এতে বেশ বড়সড় শব্দ হল। আমার প্রত্যাশামতো কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম ঈশানের ছায়া পাশের পথ দিয়ে চলে যাচ্ছে। তার চলে যাওয়া দেখে আমি স্বস্তি পেলাম। এরপর আমি রিয়াকে ডাকার জন্য তার ঘরের দিকে এগোলাম। ঘরে ঢুকে দেখি রিয়া তখনও গভীর ঘুমে। এত বড় আওয়াজ হওয়ার পরেও সে উঠে বসেনি। এটা দেখে আমি অবাক হলাম। মনে হলো সে এতটাই গভীর ঘুমে থাকে যে ঈশান সহজেই তাকে দেখতে বা স্পর্শ করার সুযোগ পেতে পারে। শেষমেশ আমি তার কাছে গিয়ে তাকে সরাসরি জাগানোর সিদ্ধান্ত নিলাম। আমি রিয়াকে ডেকে জাগালাম। সে ঘুম থেকে উঠে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো এবং দেরি হওয়ার জন্য আমাকে দোষ দিল। এরপর সে দ্রুত বাথরুমে ঢুকে গেল। আমি আবার আমার কাজে মন দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম ঈশান আবার রিয়ার ঘরের দিকে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো রিয়া তখনও প্রস্তুতি নিচ্ছে। তাই আমি ঈশানকে থামানোর জন্য ইচ্ছা করে একটু শব্দ করলাম। শব্দ শুনে ঈশান বুঝতে পারল যে আমি তার দিকে আসছি। সে আমার দিকে তাকালো, কিন্তু লজ্জায় তার চোখ নিচের দিকে ঝুঁকে গেল। এরপর সে দ্রুত তার ঘরে চলে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম রিয়ার বাইরে আসার। কিছুক্ষণ পর রিয়া পুরোপুরি প্রস্তুত হয়ে বাইরে এলো এবং আমাকে বিদায় জানিয়ে চলে গেল। তখন আমি ঈশানকে ডেকে হোলের দিকে নিয়ে আসতে চাইলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। তখন আমি তার ঘরের দিকে গেলাম এবং দেখলাম সে ঘরে নেই। এরপর শুনতে পেলাম সে বাথরুমে আছে। আমি দরজার কাছে গিয়ে তার আওয়াজ শুনলাম, কিন্তু তাকে বিরক্ত না করে আবার হোলে ফিরে এলাম। কিছুক্ষণ পর ঈশান বাইরে এলো এবং বলল, মা, তুমি আমাকে ডেকেছিলে? আমি তাকে বললাম, হ্যাঁ, এখানে বসো। তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। আমার কণ্ঠের সুর শুনে ঈশান বুঝতে পারল আমি গুরুতর কিছু বলতে যাচ্ছি। সে কিছুটা অস্থির হয়ে ধীরে ধীরে আমার কাছে এসে বসল। আমি শান্তভাবে কথা শুরু করলাম, কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে ভর্ৎসনা করতে শুরু করলাম। আমি রিয়ার ঘরে তার গোপনীয়তায় হস্তক্ষেপ করার বিষয়ে সরাসরি কিছু বলিনি, তবে ইঙ্গিত করলাম। আমি তাকে বোঝালাম যে আমি তার এমন আচরণ আগেও লক্ষ্য করেছি। ঈশান দ্রুত বুঝতে পারল যে তার কাজ আমার চোখে ধরা পড়েছে। ভয়ে তার মুখ শুকিয়ে গেল। আমি আরও কড়া সুরে বললাম, যদি সে আবার এমন কিছু করে, আমি তার বাবাকে সব বলে দেব। এই কথা শুনে ঈশান কেঁদে ফেলল এবং বলল, মা, প্লিজ, এমন কিছু করো না। আমাকে মাফ করে দাও। সে বারবার আমার কাছে ক্ষমা চাইতে লাগল এবং প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো এমন কিছু করবে না। সে আমার পা ধরে বলতে লাগল, আর কখনো এমন হবে না। একবার আমায় সুযোগ দাও,
আমি তার আচরণ দেখে বুঝলাম সে তার ভুল বুঝতে পেরেছে। আমি তাকে শান্তভাবে বোঝালাম সে যা করছিল তা কতটা ভুল এবং এর ফল কত ভয়াবহ হতে পারত। আর যদি কেউ জানতে পারে তাহলে কতটা অসম্মান হবে। শেষমেশ আমি তাকে এই প্রতিশ্রুতি নিতে বাধ্য করলাম যে সে আর কখনো এমন কাজ করবে না। তারপর আমি তাকে আর বকাবকি করিনি। আমার মনে হলো সে এবার বুঝতে পেরেছে এবং এমন কিছু আর করবে না। এরপর সে পুরোপুরি শান্ত হয়ে গেল এবং আমি তাকে আর কখনো রিয়াকে দেখতে দেখিনি। এতে আমি নিশ্চিত হলাম যে সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে সংশোধন করেছে। এরপর প্রায় 1 মাস আমি তার থেকে একটু দূরত্ব বজায় রাখলাম এবং খুব কম কথা বললাম, যাতে সে বুঝতে পারে যে সে যা করছিল তা ভুল ছিল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমরা আবার আগের মতো হাসিমজার সঙ্গে কথা বলা শুরু করলাম। সবকিছু আগের মতোই সুন্দরভাবে চলতে লাগল, কিন্তু একদিন আমি তাকে আবার রিয়াকে দেখতে ধরে ফেললাম। যদিও সে এবার বেশ সতর্ক ছিল, তবুও আমি লক্ষ্য করলাম। তখন আবার আমার রাগ হতে শুরু করল, কিন্তু এইবার আমি আগের মতো তাকে বকাঝকা করিনি। কারণ তার প্রতি আমার চিন্তা বাড়ছিল। সে আমাকে বলেছিল যে তার একটি প্রেমিকা আছে এবং সে তার বন্ধুদের সঙ্গে সময় কাটায়। তবু কেন সে রিয়াকে এভাবে দেখার প্রয়োজন বোধ করল তা আমার মাথায় আসছিল না। তখন আমি ঠিক করলাম এই বিষয়ে আমি আবার তার সঙ্গে কথা বলব। 3 দিন পর দুপুরে আমরা দুজন বাড়িতে একা ছিলাম। সে তার ঘরে ছিল আর আমি আমার ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। আমি ভাবলাম এখনই সময় এই বিষয়ে কথা বলার। আমি তার ঘরের দিকে গেলাম। দরজা বন্ধ ছিল। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটি ভেতর থেকে লক করা ছিল। আমি দরজায় নক করলাম এবং তাকে ডাকলাম। সে ভেতর থেকে সাড়া দিল এবং দরজা খুলে দিল। আমি জিজ্ঞেস করলাম, দরজা বন্ধ করে কি করছিলে? সে বলল, কিছু না, এই ম্যাগাজিন পড়ছিলাম। তারপর সে বিছানার পাশে থাকা একটি ম্যাগাজিন দেখালো। আমি মনে মনে ভাবলাম, যদি সে সত্যিই ম্যাগাজিন পড়ছিল তবে দরজা লক করার কি প্রয়োজন ছিল? নিশ্চয়ই অন্য কিছু হচ্ছিল। কিন্তু এইবার আমি শান্ত থাকতে চাইলাম এবং তাকে বোঝানোর সিদ্ধান্ত নিলাম আমি রিয়াকে নিয়ে কথা বলার জন্যই এসেছিলাম, তাই অন্য কিছু না বলেই আমি তার বিছানার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, কোনো ম্যাগাজিন পড়ছ? তারপর তার হাত থেকে ম্যাগাজিনটি নিয়ে দেখতে শুরু করলাম। এটি তার কলেজের একটি বুলেটিন ছিল, যেখানে ছাত্রদের লেখা প্রবন্ধ, গল্প এবং কবিতা ছিল। আমি ম্যাগাজিনটি তাকে ফেরত দিয়ে জিজ্ঞেস করলাম, কোনটা পড়ছিলে এতে? ম্যাগাজিন খুলে সে একটি প্রবন্ধ দেখিয়ে বলল, এইটা পড়ছিলাম। আমি বললাম, ঠিক করে বলো তো, কি আছে এতে? তারপর আমি তার পাশে বিছানায় একটু জায়গা নিয়ে শুয়ে পড়লাম। আমার ছেলে বিছানায় চিত হয়ে শুয়েছিল আর আমি তার পাশে শুয়ে থেকে সেই প্রবন্ধটি দেখতে লাগলাম। আমরা একসঙ্গে সেই প্রবন্ধটি পড়তে শুরু করলাম। ঈশান বলল, এতে আর কিছু মজার নেই। তুমি কি পড়তে চাও? তারপর সে ম্যাগাজিনটি আমার হাতে দিয়ে দিল। আমি বিছানার কিনারায় শুয়ে বললাম, মনে হচ্ছে পড়তে পড়তে পড়ে যাব। এই কথা বলতেই ঈশান তাড়াতাড়ি আমাকে ধরে ফেলার জন্য হাত বাড়াল, কিন্তু অসাবধানতাবশত তার হাত আমার বুকের উপর পড়ে গেল। এরপর সে অন্য হাতে আমার কবজি ধরে আমাকে উপরে টেনে তুলল। তার এই আচরণে আমার মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। ঈশানও খুব বিব্রত দেখাচ্ছিল। সে মুখে বলল, মা আমি হেসে বললাম, আরে কোনো ব্যাপার না, বরং তোমাকে ধন্যবাদ বলা উচিত। তুমি যদি আমাকে না ধরতে তাহলে আমি পড়ে যেতাম। আমার কথায় ঈশানও হেসে উঠল আর পরিবেশ হালকা হয়ে গেল। আমি তাকে বললাম, এবার এটা আমাকে পড়ে শোনাও। ছোট অক্ষর আমার ভালো দেখা যায় না। ঈশান ম্যাগাজিন নিয়ে পড়া শুরু করল। তাকে আরামদায়ক করতে আমি তার মাথা নিচে আমার হাত রাখলাম এবং সে পড়তে লাগল। সে আমাকে আরও কাছে টেনে নিয়ে প্রবন্ধটি পড়ে শোনাল। তারপর বলল, এখন বাকিটা তুমি পড়ো। আমি ম্যাগাজিনটি হাতে নিয়ে পরের পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। ঈশান আমার কাছেই শুয়েছিল। একটি পৃষ্ঠায় থেমে আমি মন দিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমি একটু অস্বাভাবিকতা অনুভব করলাম। দেখি ঈশানের একটি পা আমার পায়ের উপর রয়েছে এবং সে একটু নড়াচড়া করছে। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যখন ভালো করে খেয়াল করলাম তখন ব্যাপারটা পরিষ্কার হল। আমি ভাবলাম সে তো ম্যাগাজিন পড়ছিল, তবু এমন কেন হল? নিচে তাকিয়ে দেখলাম তার হাত আমার কোমরের কাছে ছিল। তখন মনে পড়ল, যখন সে আমাকে পড়ে যাওয়া থেকে ধরেছিল তখন তার আঙুল আমার কোমরের কাছে আটকে গিয়েছিল। এটা মনে করে আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। আমি আস্তে করে ঈশানের মুখের দিকে তাকালাম।
তার চেহারা সম্পূর্ণ শান্ত। আমি ভাবছিলাম, সে কি ভাবছে। নিজেকে শান্ত রাখলাম এবং আবার ম্যাগাজিন পড়তে শুরু করলাম। মনে মনে প্রার্থনা করছিলাম, যেন ঈশান এই পরিস্থিতি নিয়ে কিছু না বোঝে। কি করব ভেবে পাচ্ছিলাম না। প্রথমে মনে হলো সাথে সাথে উঠে গিয়ে তাকে দূরে সরিয়ে দিই, কিন্তু কেন যেন মনে হলো আমি তেমন শক্তি সঞ্চয় করতে পারছি না। যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে সেখানেই আটকে রেখেছে। আমি চুপচাপ শুয়ে রইলাম, বাইরে থেকে ম্যাগাজিন পড়ার ভান করছিলাম। সময় যেন থমকে গিয়েছিল। কয়েক মিনিট কেটেছে, কিন্তু মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা পার হয়েছে। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু করতে হবে। আমি বললাম, ঈশান, মনে হচ্ছে আমার শরীরে টান ধরেছে। তারপর আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলাম এবং তার থেকে একটু দূরে সরে গেলাম। পাশের বালিশ সরিয়ে আমি বসে পড়লাম। ঈশান একটু বিস্মিত হয়ে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি তখন পরিস্থিতি হালকা করার জন্য তাকে অন্য কোনো বিষয়ে কথা বলতে লাগালাম। আমি ঈশানের দিকে একবার তাকালাম এবং দেখলাম সে কিছুটা অস্বস্তি অনুভব করছে। পরিবেশ সহজ করার জন্য বললাম, ঈশান, আমার গলা শুকিয়ে গেছে। তুমি কি আমার জন্য এক গ্লাস জল এনে দেবে? ঈশান বিছানা থেকে উঠে জল আনতে চলে গেল। সে রুম থেকে বেরোতেই আমি কিছুটা স্বস্তি অনুভব করলাম এবং মনে হলো তাকেও নিজের আবেগ সামলানোর সুযোগ দেওয়া হলো। যখন সে জল নিয়ে ফিরে এলো, আমি তার দিকে তাকালাম এবং দেখলাম সে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। আমি তার কাছ থেকে জল নিয়ে এক নিঃশ্বাসে পান করলাম। এতে আমি কিছুটা আরাম পেলাম। ঈশান গ্লাসটি নিয়ে একপাশে রেখে আবার বিছানায় এসে আমার পাশে বসল। আমরা হালকা ফুলকা বিষয় নিয়ে কথা বলতে শুরু করলাম। এরপর আমি রিয়াকে নিয়ে তার সঙ্গে কথা বললাম। আমি জানতে চাইলাম কেন সে আবার রিয়াকে দেখছে। ঈশান প্রথমে অস্বীকার করল, কিন্তু আমি তাকে উদাহরণ দিয়ে বোঝালাম কিভাবে আমি তাকে রিয়াকে দেখতে দেখে ফেলেছিলাম। সে তোমার বড় বোন হয়। তুমি কিভাবে এমন কাজ করতে পারো? অবশেষে ঈশান স্বীকার করল যে আমার ভুল বোঝাবুঝি হয়েছে এবং সে কিছু ভুল করেনি। আমি হেসে তাকে হালকা সতর্ক করলাম যেন ভবিষ্যতে এমন কিছু না করে। সে হেসে প্রতিশ্রুতি দিল এবং আমরা অন্য বিষয়ে কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমি বললাম, এবার আমার যাওয়া উচিত। তারপর আমি তার রুম থেকে বেরিয়ে এসে নিজের রুমে চলে গেলাম। নিজের ঘরে ফিরে এসে আমি বিছানায় বসে সেই ঘটনাগুলি নিয়ে ভাবতে লাগলাম। পুরো বিষয়টি নিয়ে আমি কিছুতেই স্পষ্ট ধারণা পাচ্ছিলাম না। তারপর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম এবং ভাবলাম, এই ঘটনার পেছনে কি আমার কোনো দায় আছে? উত্তরটা মনে এলো, হ্যাঁ, সম্ভবত ঈশানের আচরণ আমার প্রতি তার আকর্ষণকে নির্দেশ করছে। এই চিন্তা আমাকে একটা নতুন দিশা দেখালো। আমি বুঝতে পারলাম ঈশানের মনোযোগ আমার মেয়ে রিয়ার দিক থেকে সরাতে হবে। কিভাবে এটা সম্ভব তা নিয়ে ভাবতে ভাবতে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা জাগল। তখন নিজেকে শান্ত করার চেষ্টা করলাম এবং কখন ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। পরের দিন থেকে আমি নতুন উদ্যমে নিজের যত্ন নিতে শুরু করলাম। প্রথমেই নিজের সৌন্দর্য এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিলাম। আমি একটা কঠোর ডায়েট শুরু করলাম, যেখানে ভাজাপোড়া এবং মশলাদার খাবার একেবারেই কমিয়ে দিলাম। বাড়িতেই ট্রেডমিল, সাইক্লিং এবং যোগব্যায়াম করতে লাগলাম। 1 মাসের মধ্যেই আমার এই প্রচেষ্টার ফলাফল দেখতে পেলাম। আমি আগের তুলনায় অনেকটা স্লিম হয়ে গেলাম। নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছিল আমি অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এবার আমি আগের মতো ঢিলেঢালা পোশাক পরা বন্ধ করলাম এবং ফিটিংয়ের পোশাক পরা শুরু করলাম। অনেক দিন পর আমি আবার আমার প্রিয় বেনারসি শাড়ি পরতে শুরু করলাম। এই পরিবর্তন আমাকে প্রচণ্ড আনন্দ দিয়েছিল। 2 সন্তানের মা হওয়ার পর সংসারের দায়িত্বে আমি নিজের দিকে খেয়াল রাখা ভুলেই গিয়েছিলাম। কিন্তু এখন আমি নিজের জন্য সময় বের করতে শুরু করলাম। হালকা মেকআপ এবং লিপস্টিক লাগানোও শুরু করলাম। আমাদের বাড়ির কাছেই একটা পার্লার ছিল, যেখানে মাঝে মাঝে যেতে শুরু করলাম। আমার এক বান্ধবী একটি বিউটি পার্লার চালায়। অনেক দিন ধরে সে আমাকে সেখানে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি সবসময় এড়িয়ে যেতাম। তবে এবার আমি তার কথায় সাড়া দিলাম এবং তার পার্লারে গিয়ে ফেসিয়াল ও ব্লিচিং করাতে শুরু করলাম। এরপর চুল ছোট করে কাটিয়ে রং করালাম এবং একটি নতুন হেয়ারস্টাইল তৈরি করলাম। এই পরিবর্তন আমার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলল। মাত্র 1 মাসের মধ্যেই আমার পুরো চেহারা এবং ব্যক্তিত্ব বদলে গেল। আমার এই পরিবর্তন সকলের নজরে পড়ল। সবাই আমাকে বলল যে আমি আগের চেয়ে অনেক সুন্দর এবং আধুনিক দেখাচ্ছি।
আমার এই নতুন রূপ বিশেষ করে আশেপাশের পুরুষদের এবং যুবকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করল। যখনই আমি বাইরে যেতাম, লোকেরা আমাকে দেখে প্রশংসা করত, আর এতে আমার ভীষণ আনন্দ হতো। বাজারে গেলে অনেকের দৃষ্টি আমার দিকে থাকত, এবং আমি এটি উপভোগ করতাম। আমার এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ল আমার ছেলে ঈশানের উপর। প্রথমে সে বলত, মা, তুমি এখন কত আলাদা দেখাচ্ছ, কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম সে আমাকে সেই একই দৃষ্টিতে দেখতে শুরু করেছে যেভাবে সে রিয়াকে দেখত। বাড়িতে আমি যখনই থাকতাম তার চোখ সবসময় আমার উপরই থাকত। আমি বুঝতে পারলাম রিয়ার প্রতি তার মনোযোগ সরানোর জন্য আমাকে কিছু করতে হবে। আমি ধীরে ধীরে তার সাথে বেশি সময় কাটাতে শুরু করলাম এবং তার কাজে সাহায্য করতাম। তার দৃষ্টি আকর্ষণ করতে আমি আরও যত্ন নিতে শুরু করলাম। প্রথমে আমার নিজেরই কিছুটা অস্বস্তি লাগছিল, কিন্তু পরে মনে হলো এই সমস্যার সমাধান করতে আমাকে সাহসী হতে হবে। আমি ঈশানের মন থেকে রিয়াকে সরিয়ে নিজের জন্য জায়গা করার সিদ্ধান্ত নিলাম। এই পরিবর্তন আমার নিজের মধ্যেও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল। যখনই বুঝতাম ঈশান আমাকে দেখছে, তখন নিজেও মজা পেতাম। এমনকি আমি যখন কিছু করতাম, তখন ঘরের দরজা খানিকটা খোলা রাখতাম, যাতে সে আমাকে দেখতে পায়। সকালে যদি ঈশান বাড়িতে থাকত, তখন সে সাধারণত দরজার কাছাকাছি থাকত। আমি যখন স্নান সেরে বের হতাম, তখন আমি ইচ্ছে করেই একটু বেশি সময় নিতাম যাতে সে আমাকে দেখতে পায়। যখন আমরা একসাথে টিভি দেখতাম বা গল্প করতাম, তখন আমি তাকে কাছে ডেকে নিতাম এবং তার সঙ্গে মজা করতাম। আমি তার কলেজের সহপাঠীদের এবং সিনেমার নায়িকাদের সম্পর্কে গল্প করার জন্য কথার প্রসঙ্গ তুলতাম। ধীরে ধীরে সে আমার সঙ্গে আরও খোলামেলা হতে শুরু করল এবং আমিও তার সঙ্গে কথা বলতে ভালো লাগতে শুরু করল। ঈশান এখন আমাকে সেই দৃষ্টিতে দেখতে শুরু করল যেভাবে সে অন্যদের দেখত। যখন সে তার ঘরে থাকত, তখন আমি মাঝে মাঝে দরজার বাইরে দাঁড়িয়ে তার ভেতরের কথা শুনতাম। একদিন দুপুরে আমি বাইরে থেকে ফিরে এলে দরজা খুলল ঈশান। রিয়া তখন ডান্স ক্লাসে গিয়েছিল এবং বাড়িতে শুধু আমরা দুজন ছিলাম। আমি বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। যদিও আমার চোখ বন্ধ ছিল, আমি তাকে পাশের সোফায় বসে টিভি দেখতে দেখছিলাম। আমি যখন স্নানের প্রস্তুতি নিতে উঠে দাঁড়ালাম, তখন সে শান্তভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে তাকে দেখলাম এবং তারপর নিজের দিকে মনোযোগ দিলাম। এভাবে আমাদের প্রতিদিনের ছোট মুহূর্তগুলো ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠল। আজ আমি বিশেষভাবে কিছু পরিকল্পনা করেছিলাম। নিজের ঘরে গিয়ে দরজাটা হালকা খুলে রাখলাম, যেন বাইরে থেকে কেউ ইচ্ছে করলে দেখতে পারে। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই শাওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ধীরে ধীরে আমি প্রস্তুতি নিচ্ছিলাম এবং শাওয়ার সেরে নিজেকে সতেজ অনুভব করলাম। শাওয়ার শেষে যখন বের হলাম, তখন বুঝতে পারলাম কেউ না কেউ নিশ্চয়ই আশেপাশে রয়েছে। নিজের ঘরে ফিরে এসে আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার পরিবর্তন নিজেই লক্ষ্য করলাম এবং ভাবলাম এই পরিবর্তন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। কিছুক্ষণ পর ঈশান এসে বলল, মা, তুমি অনেক সুন্দর লাগছ। আমি তার কথা শুনে হেসে বললাম, তুমি কি কখনো ভেবেছিলে আমি এমন পরিবর্তন আনতে পারব? ঈশান মাথা নাড়ল এবং বলল, না মা, কিন্তু তুমি সত্যিই অসাধারণ লাগছ। তার কথা শুনে আমার মন ভরে উঠল। আমি তাকে কাছে ডেকে বললাম, জীবনে পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ। আর এই পরিবর্তন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও হতে পারে। আমি চেয়েছি তুমি নিজেকে ভালোবাসতে শেখো এবং নিজের যত্ন নেওয়া কতটা প্রয়োজন তা বুঝতে পারো। এরপর আমাদের সম্পর্ক আরও গভীর হল। আমরা একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে শুরু করলাম এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শিখলাম। আমাদের এই যাত্রা আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো এবং আমরা একে অপরের মর্ম বুঝতে পারলাম। বন্ধুরা, কেমন লাগল আজকের এই গল্প? কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ।